এর আগে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম যে আমাদের হাতে 12টি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম যে এই 12টা প্রতিবেদন আমরা পর্যালোচনা করে পর্যায়ক্রমে আমরা ফরমাল চার্জ দাখিল করব। তারই ধারাবাহিকতায় আমরা একটি ফরমাল চার্জ ইতিপূর্বে আমরা দাখিল করেছি আজিমুল নামে একজন আসামির বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছি। আজকে আমরা 2টি ফরমাল চার্জ আমরা ট্রাইব্যুনাল 2-তে দাখিল করেছি। একটি হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের এই জুলাই আন্দোলনের সময় অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল, আসাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং টেনে হিসড়ে তাকে নিয়ে হাসপাতালে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার পর সেখান থেকে লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। এই হৃদয় বিদারক দৃশ্যটি সারা পৃথিবীতে তখন বিবেকে নাড়া দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে এবং দলমত নির্বিশেষে তখন কিন্তু ওই আন্দোলনের ছাত্র জনতার সাথে তারা সকলে শরিক হয়েছিল এবং সেই ঘটনার পরে ইন্টারনেট বন্ধ হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফরমাল চার্জ দিয়েছি। সেখানে আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। আমি নামগুলি আপনাদের অবগতির জন্য বলি: আবদুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, এম সায়েদ রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া, মাহফুজ মিয়া, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান আতিক, ফখরুল আলম সমর, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, আশরাফুল আলম বাবুল, এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফরমাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন এবং আগামী 25/8/26 তারিখে এটি পরবর্তী এই প্রতিবেদন মানে এক্সিকিউশন রিপোর্টের জন্য দিন ধার্য করেছেন। এই হচ্ছে আমাদের আসাবুল ইয়ামিন ব্যাপার। আরও একটা হৃদয় বিদারক ঘটনা যেটা সারা দুনিয়ার মানুষ জানে, আপনারাও জানেন, এবং সেটি হচ্ছে যে কক্সবাজারে কাউন্সিলর একরাম, বহুল প্রতীক্ষিত এই ঘটনাটা, যে ঘটনাটা 2018 সালে 26শে মে রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল। যে আপনারা জানেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার তারা যে মতের মানুষই হোক না কেন, যখনই তাদের মতের বিরুদ্ধে আচরণ করত তখনই তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে টার্গেট করে অপহরণ করা হতো, পরবর্তীতে তাদেরকে কাউকে আয়নাঘরে বন্দি করা হতো অথবা কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। এরকম একটি ঘটনা হচ্ছে আমাদের তৎকালীন কাউন্সিলর একরাম হত্যা মামলা, যেখানে একরামের মোবাইল ফোনটা সুইচ অন ছিল এবং সেই সুইচ অনটা থাকা অবস্থায় তার মেয়েরা এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের এই যে ফায়ারিংয়ের আওয়াজ, তারপরে একরামের যে কথোপকথন, এগুলো সব শুনতে পাচ্ছিল এবং সেটি আমাদের তখনকার কালের কণ্ঠ পত্রিকা একটা নিউজও করেছিল। এই সমস্ত কিছু আমরা আলামত হিসেবে নিয়েছি। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার
একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার মেটিকুলাস ডিজাইনেই এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। তারপরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমান ওরফে সৈকত। এদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ। এইটা হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন রাজন এবং আরেকজন হচ্ছে এই যে নাজমুস সাকিব, এক মিনিট, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত। তারা সরাসরি গুলি করেছে। আর মিফতাউদ্দিন সহ অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। শুধু তাই না, এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা যাতে এইটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং উবাইদুল কাদের নিজে এই দায়িত্ব নিয়েছিল এবং উবাইদুল কাদের এই ঘটনার মধ্যে তার একটা স্বীকারোক্তি আছে। সেইগুলি সাক্ষীরা, বিশেষ করে আমাদের যে একরামের স্ত্রী, তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে উবাইদুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসিং কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফর্মাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। না চেয়ারম্যান এইটা বলেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থায়, যে যদি আজকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এইরকম হত্যাকাণ্ডের সাথে, এরকম নরহত্যার সাথে যদি তারা জড়িয়ে যায় এবং যে নৃশংস হত্যাকাণ্ড, এরকম রাষ্ট্রের সর্বোচ্চ একটা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো এইটি অত্যন্ত অ্যালার্মিং বলে আজকে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা তার শঙ্কা ব্যক্ত করেছেন। এটার অর্থ হচ্ছে যে আজকে আমরা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যে যেখানে মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে, যেখানে মানুষ তাদেরকে নিরাপত্তার শান্তির নীড় হিসেবে তারা দেখবে, যেখানে আশ্রয় নিবে, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করার মতো তারা ভূমিকা পালন করেছে। এইটাই বলেছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা আপনাদের কাছে আসি
আমরা একজন, তার নামটা আমরা এখন আর প্রকাশ না করি, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করেন। একজন সার্ভিং আছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আমরা চেয়েছি, গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর হয়েছে। আমরা তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের স্বার্থে এইটা আপনাদের কাছ থেকে আমরা একটু গোপন রাখতে চাই, আপনারা একটু সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন, কি বলেছেন? আর আজকে মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে ট্রাইব্যুনাল একে। তিনি বলেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন, সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটু অপারেশনে যেতে হবে। সেই অপারেশনের নেতৃত্ব দেয় জিয়াউল হাসান, তৎকালীন ইন্টেলিজেন্স প্রধান। তিনি নেতৃত্ব দেন এবং সেখানে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার যে ব্রিজ ফ্লাইওভার, সেখানে নিয়ে জিয়াউল হাসান নিজে একজন ভিকটিমকে গুলি করে তাকে নদীতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে আরও একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সেই যাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তাকে আর পরবর্তীতে আর গাড়িতে ফেরত আনা হয় নাই। এরপরে আরও একজনকে একইভাবে গুলি করে হত্যা করে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। এই ভয়াবহ বর্ণনা আজকে দিয়েছে এবং তারই বর্ণনার সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তার এই বর্ণনার সাথে আগে যে আমাদের যে ইমরুল কায়েস নামে একজন সাক্ষ্য দিয়েছে, তার সাক্ষীর বর্ণনার সাথে এই সাক্ষীর বর্ণনার কিন্তু মিল আছে। আমরা কোরবোরেশন পেয়েছি। আমরা এইটারও কোরবোরেশন পেয়েছি। ইকবাল করিম ভূঁইয়া, তৎকালীন সেনাপ্রধান, তিনি এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যেসব ঘটনাবলী তিনি বলেছিলেন, তার আজকের এই সাক্ষী থেকে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা কোরবোরেশন পেয়েছি। তো এইরকম নৃশংস বর্ণনার প্রেক্ষিতে আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাদের সবাই। আশরাফ কায়সার সাহেব নিজেই বলবেন মনে হয়। আচ্ছা, আশরাফ কায়সার সাহেব একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি সরকার এবং রাজনীতি বিভাগের ছাত্র। তিনি নিজে একটা বই লিখেছেন যে স্বাধীনতার পর অর্থাৎ 71 সালের পরে বাংলাদেশে কিভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার একটা গবেষণালব্ধ একটা রচনা আছে, যে বইটার নাম হচ্ছে 71-এর পর যে বাংলাদেশের যে রাজনৈতিক হত্যাকাণ্ড। সেই বইটি আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন এবং এই বইটি আদালতে প্রদর্শন করেছেন, সাক্ষী হিসেবে, আলামত হিসেবে প্রদর্শন করেছেন। তিনি তার আংশিক জবানবন্দিতে যে কথাগুলো বলেছেন যে 71 সালের পর থেকে যেভাবে তৎকালীন আওয়ামী লীগ তারা যে রক্ষী বাহিনী, কৃষক লীগ সহ বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য বাহিনী তৈরি করে, বিভিন্ন এলিট ফোর্স তৈরি করে কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং সিরাজ শিকদারকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশালের মতো একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং কিভাবে তৎকালীন সময়ে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি আজকে ট্রাইব্যুনাল 2-এ তিনি আংশিক সাক্ষ্য দিয়ে তিনি এইগুলো প্রকাশ করেছেন। তার সাক্ষী অবশিষ্ট আছে এবং আমরা আশা করি যে তার যে রাজনৈতিক বিশ্লেষণ, তার যে গবেষণা, সেই গবেষণালব্ধ এবং তার যে বইয়ের বিবরণ, এইগুলি হয়তো তিনি আদালতে প্রকাশ করবেন। ধন্যবাদ। ওবায়দুল কাদেরের মামলায় আমরা আরও একজন সাক্ষী, বর্তমান বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রী, তিনিও সাক্ষী দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। আজকে আশরাফ কায়সার সাহেবের এই বক্তব্য শেষ হওয়ার পরে তার জেরা যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে আমরা আশা করছি যে পরবর্তীতে আমাদের ওই মাননীয় মন্ত্রী, যিনি অনেক ঘটনাবলী জানেন, এইটা নামটা একটু পরে বলি, সাক্ষীর নামটাও আমরা গোপন রাখতে চাই। তিনি বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি আসবেন, তিনি আগ্রহ প্রকাশ করেছেন, তার সাক্ষ্য দিবেন। এরপরে আমরা হয়তো এই মামলাটি আবার ক্লোজ করে দিব এবং আমরা পরবর্তী কার্যক্রমে যাব।
না না শাহাবুদ্দিন সাহেব আমার জোরে আমি শাহাবুদ্দিন এইটা সময় আসে না এখনো সময় আছে করেন তারপরে না না, সেটা হোক, সেটা অন্য কথা। কি আছে যে- আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না? যারা আইনের ছাত্র আছো, মনের ভিতরে জাগে নাই পদত্যাগ কখন করা যায়, অতীতে রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারেন, রিজিগনেশন লেটারটা সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, আমি দেখি তা আমি ল করে লাভ কি? রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একজন ফার্মাসি ছাত্রও দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্রও দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন পড়ছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমার? এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? হু উইল রেজ দিস কোয়েশ্চেন? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the eye of law. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। দ্যাটস এনাফ, দ্যাটস গুড, ওয়েল এন্ড সিম্পল, টু দি পয়েন্ট। কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটা কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন ল স্টুডেন্টকে মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ডিপার মিনিং না জানলে কাগজে কলমে লেখা আছে, তা দিয়ে কি আইন শিক্ষা হবে? আইন শিক্ষা, মার্ডার করেছে, মেরে ফেলছে একজনকে, বলছে ফাঁসি দিয়ে দাও, এই তো একটা লেম্যানের কথা। একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেম্যানের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, অর দেয়ার আর সাম এক্সেপশনস, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি ফিজিক্যালি ফিট পারসন ছিলেন কিনা, ওয়াজ এ কোল্ড ব্লাডেড মার্ডার, ডিজাইন মার্ডার, অর এন অ্যাক্সিডেন্টাল আউটক্রাই। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এইটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশনগুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনোদিনই ডেভেলপ করবে না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড? মার্ডার করলে শাস্তি 10 বছরও হয়, কখন হয়? এই বিতর্কটা এখানে ডেভেলপ করা দরকার। এমন বিতর্ক এখানে ডেভেলপ হওয়া উচিত যে বিতর্কের কারণে শিক্ষকরাও ছাত্রদের প্রশ্নের কারণে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে বাধ্য হন। আর না হলে কি হবে জানেন? যেখানে চ্যালেঞ্জ থাকে না সেখানে জ্ঞান ডেভেলপ করে না, সেখানে নলেজ ডেভেলপ করে না। প্রশ্নের মুখোমুখি না হলে নলেজ বিল্ড আপ হবে না। একেবারে ওয়ান ওয়ে ট্রাফিকিং, শিক্ষক আসছেন পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, 5 বছর 7 বছর আগে নোট তিনি পড়ায় চলে যাচ্ছেন, ছাত্ররাও কিছু বলে না, শিক্ষকও হ্যাপি, ছাত্ররাও হ্যাপি। এদের কি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হবে? এদের তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাই আসলেই খুব ইনকুইজিটিভ, খুবই ইনকুইজিটিভ। আপনি ধরেন পত্রিকায় আমরা খবর দেখি, কি খবর দেখি? সরকার গঠিত হয়েছে, তো সরকার গঠিত হওয়ার জন্য আইন আছে না? আইন তো আছে, রুলস অফ বিজনেস আছে। প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি? দ্যার ইজ রুলস অফ বিজনেস। এই যে আমরা দেখছি পার্লামেন্ট চলে, পার্লামেন্ট যে চালাইতে গিয়ে স্পিকার কি কি ভুল করছে, আইনের ছাত্র মাস্ট নো ইট। হোয়াট আর দ্য ফলস দ্য স্পিকার ইজ ডুইং? পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর আছে। আমরা দেখছি একজনকে দাঁড়াইতে বলতেছে আর একজনকে বসতে বলতেছে, এটারও তো একটা রুলস আছে। আমরা দেখছি বিরোধী দলের নেতাকে এত সময় দিচ্ছে, সরকারি দলের প্রাইম মিনিস্টারকে এত সময় দিচ্ছে, এটারও তো একটা রুলস আছে।
আমরা দেখছি ৭১ বিধিতে আলোচনা হচ্ছে, করা আলোচনা, লাস্ট থেকে টকড আউট হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কোন আইনে হয়, কোন বিধানে হয়? এই সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, হবেও না, হওয়ার কথাও না। কিন্তু ইনকুইজিটিভ মাইন্ড থাকলে, এই যে ফেসবুকে সংসদ দেখি, এই সংসদটা সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা, আইনের ছাত্রদের এই ধরনের একটা ইনকুইজিটিভ মেন্টালিটি থাকতে হবে, ইনকোয়ারি করার মতো মেন্টালিটি থাকতে হবে। এই যে ডেপুটি স্পিকার, স্পিকার সাহেব হয়ে গেছেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকার। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন, যিনি দীর্ঘদিন প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? এই সমস্ত অনেক রাজনৈতিক প্রেক্ষাপট। ৩ বছর বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, ৩ বছরের একদিনও সুপ্রিম কোর্টের লয়ারের প্রতিবাদের কারণে বিচারপতির চেয়ারে একদিনের জন্য বসতে পারেন নাই। শেষ পর্যন্ত দুঃখ করে তিনি প্রধান বিচারপতি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু বিচারকের চেয়ারে বসতে পারেন নাই। সাংঘাতিক ব্যাপার। এই যে এক গভীর আন্ডারস্ট্যান্ডিং, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফেসবুকিং এটা ইজি জব, স্ক্রলিং ইজ এন ইজি জব। আমি তো দেখেছি অনেক সময় ফেসবুকিং করতে 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 মানুষ টায়ার্ড হয়ে ঘুমায় যায়, স্ক্রল করতে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে কোনো কন্টেন্ট নাই, এখানে কোনো থট প্রভোকেশন কিছু নাই, এখানে কোনো চিন্তার কিছু নাই, এখানে কোনো শিকার কিছু নাই। কিন্তু সত্যিকার অর্থে তোমরা যে জিনিসটাকে সামনে আসে, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, লটাকে যদি লাইভ করতে হয় তাহলে সামনে যে বিষয়টা আসে, তোমরা কিছুদিন আগে দেখছো চট্টগ্রামের একজন এমপির ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে, দেখছো? দেখেছো এটা? আসলাম চৌধুরী কেন হলো বাতিল? উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন, পাশ করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলায় সিদ্ধান্ত হয়েছে উনি প্রথম দিনে ঋণ খেলাপি ছিলেন, সুতরাং তোনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো, এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত যে কি রে ভাই, এটা কেমন কথা? নির্বাচন করছে তো, পাশ করছে, কোর্টেই ফাংশন করেছে, কোর্টে পারমিশন দিয়েছে নির্বাচন করার জন্য, এখন কোথায় গেল? নাই তো। বলছে ওত নিতে পারবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ হবে না, এইভাবে ঝুলাই রাখছে। এই আপিল শুনানি হয়ে বলছে আপনি ২,০০০ কোটি টাকা ঋণ খেলাপি, সুতরাং আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেও আপনার ঋণ খেলাপি হিসেবে মনোনয়নেই বাদ করে দেওয়া। এই যে একটা ঘটনা, এখন বাংলাদেশের 56 ইয়ার্সে দেখো তো কতগুলো নমিনেশন এভাবে বাদ হয়েছে। কারা কারা বাদ হয়েছে? কারা ছিলেন তারা? কোন মন্ত্রী সাহেব ইলেকশনের পরে মন্ত্রীর চেয়ারে আর বসতে পারেন নাই? কোন এমপি সাহেব ইলেকশন করেছেন কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, শপথ নিয়েছেন কিন্তু প্রসিডিং ড্র করতে পারেন নাই? একটা এক্সাম্পল বলি, ভারতীয় উপমহাদেশে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ নামে এক মামলা আছে। রাজনারায়ণ ছিল তার কন্টেস্টার। রাজনারায়ণ গিয়ে ইলেকশন পিটিশন করে বলছে যে ইন্দিরা গান্ধী ২ নম্বরই করে পাশ করছে, তাকে ফেল ঘোষণা করা হোক। ভারতীয় কোর্ট ইন্দিরা গান্ধীর নমিনেশন বাতিল করে, ভোট জালিয়াতি করে এমপি হয়েছেন বলে তাকে সিদ্ধান্ত নিয়ে রাজনারায়ণকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে আপিল করেছে, তখনও কিন্তু তিনি প্রাইম মিনিস্টার, সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় যখন আপিল ফাইল করেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন মিস ইন্দিরা গান্ধী, ওকে উই আর স্টেইং দি জাজমেন্ট অফ দি হাই কোর্ট, কিন্তু আপনাকে আমরা যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত আপনি পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই হলো প্রাইম মিনিস্টার পার্লামেন্টের বাইরে বসে থাকে, ভিতরে যেতে পারে না। She was the Prime Minister, the elected Prime Minister of all India, United India Prime Minister, Union of India Prime Minister. Supreme Court বলছে নো, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেন, মিনিস্টারদের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে কোনো বক্তৃতা দিতে পারবেন না। প্রাইম মিনিস্টার ওয়াজ ডিবার্ড। পরের দিন প্রাইম মিনিস্টার এই আইনকে ডেস্ট্রয় করার জন্য পরের দিনে প্রাইম মিনিস্টার সংবিধান সংশোধন করতে দিল। ভারতের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা,
আমাদের টিচাররা পড়াবে এক সময় কেশবানন্দ ভারতী মামলা, বিখ্যাত কেস। যারা কনস্টিটিউশন ল পড়ে পড়বা, সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধী গিয়ে বললো আমার মেজরিটি আছে, আমি সংবিধান সংশোধন করে দিব, প্রাইম মিনিস্টারের সিট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধান সংশোধন করে দিছে, রিট পিটিশন হয়েছে সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে। ইন্দিরা গান্ধীর করা সংবিধান সংশোধন ভারতীয় সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিবে। এক বিরাট পেসের মধ্যে পড়ে গেছে। হোয়াট উইল হ্যাপেন দেন? এতদিন পর্যন্ত, যতদিন এই বিতর্ক ছিল, ততদিন পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ঠিকই ছিলেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে বক্তৃতা দিতে পারতেন না। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আরেকটা কাহিনী বলে চলে যাই। ভারতের এক অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের দেশে তো আজকাল সব জি হুজুর হয়ে গেছে। আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল হইলে সরকারের হাতে পায়ে ধইরা কিভাবে ব্যবস্থা করবে এটা নিয়ে অস্থির থাকে। শোনেন, এক অ্যাটর্নি জেনারেলের কথা বলি। অ্যাটর্নি জেনারেল সাহেবকে ইন্দিরা গান্ধী, ভারতে ইমার্জেন্সি জারি করা হলো, 2 লক্ষ লোককে অ্যারেস্ট করা হলো সকল স্টেট লেভেলে। সব লোক হাইকোর্টে গিয়া রিট পিটিশন করে, হেভিয়াস কর্পাস রিট পিটিশন করে মুক্তি পেয়ে গেল। ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার। তিনি বললেন ভারতীয় হাইকোর্টগুলোর এই রায়ের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব। তিনি সুপ্রিম কোর্টে গেলেন, আপিল ফাইল করলেন। আপিল ফাইল করে প্রাইম মিনিস্টার অ্যাটর্নি জেনারেলকে চিঠি লিখলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, ইউ উইল ডিফেন্ড দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনি ভারতীয় সরকারের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে ডিফেন্ড করবেন। অ্যাটর্নি জেনারেল উল্টা উত্তর দিলেন চিঠি লিখে, মিস গান্ধীজি, আই এম দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইউনাইটেড ইন্ডিয়া। মাই রেসপন্সিবিলিটি ইজ টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন, is to defend the fundamental rights of the citizen, not to defend the government. So I am declining. আমি আপনার এই রিকোয়েস্ট রাখতে পারলাম না। আমি সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি জারি করার পরে লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করার যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে আমি ভারতীয় সরকারকে সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না। আই এম রিজাইনিং ফ্রম অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাকর্ডিংলি হি রিজাইন্ড। এইরকম বড় মানুষ ছাড়া রাষ্ট্র ঠিক হয় না। এত পা চাটলে খালি। আর আজকালকার দিনে আমাদের দেশে কি হয়, অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য লবি করে, জজ হওয়ার জন্য লবি করে। শরমের আর শেষ নাই। আমি জজ হব, আমি লবি করতাম? আমাকে জজ বানানো হবে। আমাকে যেদিন জজ বানানো হবে, আমাকে অনেক কিছু ত্যাগ করে জজিয়তের চেয়ারে বসতে হবে। একটা সোশ্যাল মানুষকে আনসোশ্যাল করে দেওয়া হবে। সামাজিকভাবে সার্ভিস দেওয়ার জন্য আমাকে নেওয়া হবে। আমাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রাজি করাইলেই না আমি উপযুক্ত জজ হব। আর যদি আমি খালি তৈলমর্দন করি, আর খালি অমুকের বাসায়, তমুক মন্ত্রীর বাসায়, তমুক এমপির বাসায় কিভাবে জজ হওয়া যায়, এই রকমের জজ দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? নিড এ ব্যাকবোন। বাংলাদেশ নিড ব্যাকবোন লিডারশিপস, যেখানে প্রাইম মিনিস্টার হি উইল ডু হিজ জব, স্পিকার হি উইল ডু হিজ জব, চিফ জাস্টিস হি উইল ডু হিজ জব। দেয়ার উইল নট বি এনি কানেকশন উইথ ইচ আদার্স। একজন আরেকজনকে তৈলমর্দন করার কোনো দরকার নাই। তাহলে আর বিপ্লব থাকবে না। লাস্টের কথা বলি, বাংলাদেশেও এরকম একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যাকে ডাকা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময়। ওনাকে ডাকা হয়েছে চিঠি দিয়ে, উনি উত্তর দিয়েছেন, অনারেবল প্রেসিডেন্ট, I cannot meet you. If you have anything to ask me, please send me a letter. I will reply to your letter, but I cannot come physically to meet you. Because it is not the responsibility of the Attorney General to meet the head of the government. It is the responsibility of the Attorney General to give legal opinion to the government in case of any crisis. কিন্তু আমাকে ডেকে বৃত্তের মতো বসায় রাখবেন, বাইরে 10 জন বসে থাকবে আর আমি ভিতরে বাইরে দাঁড়ায় থাকবো, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, একজনের পরে আরেকজন আসেন, এইটার নাম অ্যাটর্নি জেনারেল হতে পারে? নো, নো ইজ নো। হি ডিডন্ট গো অ্যান্ড অ্যাকর্ডিংলি হি অলসো রিজাইন ফ্রম হিজ পোস্ট। তোমাদেরকে এই গল্প কেন শোনাচ্ছি? উই নিড দিস টাইপ অফ প্রেস্টিজিয়াস পিপল ফর দ্য নেশন। দ্য নেশন নিডস লিডার্স হু হ্যাভ প্রেস্টিজ, ডিগনিটি, morality, accountability and self prestige. ডিগনিটি এবং প্রেস্টিজ ছাড়া রাষ্ট্র দাঁড়াতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স ছাড়া স্টেট কখনো প্রপারলি রান করতে পারে না।
প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স যদি না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মেধাবী গুড স্পিকার, পৃথিবীর বিখ্যাত জায়গা থেকে পিএইচডি করা একজন একাডেমিশিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইন্সপায়ার হবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। এখন আপনি আপনার দল করে, আমার দল করে, আরেকজনের দল করে, পদলেহন করে, রাতের বেলা দেখা করে, সকালবেলা সালাম করে, সন্ধ্যাবেলা পায়ে ধরে পায়ের ধুলি নেয়, এই ধরনের লোককে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো উচিত না। ওয়াই? ঢাকা ইউনিভার্সিটি সাংঘাতিক ব্যাপার, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদের দেশে নতুন প্রজন্ম তৈরির কারখানা। এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ফিট করতে না পারি, প্রপার স্ট্যান্ডার্ড মানুষকে জায়গা মতো বসাইতে না পারি, তাহলে অবশ্যই জাতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমি তোমাদেরকে এই কথা বলার একটাই অর্থ, উই ওয়ান্ট টু সি that the Manarat University is producing this type of qualified manpower. We want to see our teachers and the students will create such a conducive environment in the Manarat University from where graduates like you, having prestige, dignity, understanding, qualification will develop day by day. Irrespective ke nari ke purush, immaterial. Material is we need the leaders. এই ধরনের লিডারশিপ মানারাত ইউনিভার্সিটি যদি প্রডিউস করতে পারে, আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড আছে, তারা যে ড্রিম, যে স্বপ্ন, যে দূরভিসন্ধি নিয়ে এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন, আমার বিশ্বাস এই লিডারশিপ যদি ডেভেলপ করা যায়, তাহলে মানারাত ইউনিভার্সিটি বাংলাদেশে একটা বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, সারা দুনিয়ায় যত বড় বড় ইউনিভার্সিটি আছে সবই তো প্রাইভেট। অক্সফোর্ড কি, কেমব্রিজ কি, তো আর এখানে আসলে আমরা খুঁজি ঢাকা বিশ্ববিদ্যালয় কি। আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, যে অপরচুনিটি এসেছে, ইনশাআল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েও সারা দুনিয়াতে তারা তাদের প্রেস্টিজ প্রমাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।